আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে প্রধান খবরগুলোর শিরোনাম। সুযোগ খুঁজছে ইসরায়েল, যে কোনো সময় ইরানে ফের হামলা। গোয়েন্দাদের আরবি ও ইসলামিক জ্ঞান অর্জন বাধ্যতামূলক করছে ইসরায়েল। হামাস সদস্যদের খুঁজে খুঁজে বের করা হবে বললেন ডোনাল্ড ট্রাম্প। অনাহারে গাজায় বিবিসির সংবাদদাতারা। নাসা ছাড়ছেন 20% কর্মী। শুনছিলেন শিরোনাম, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ইরানে গত মাসে একতরফা আকস্মিকভাবে হামলা চালায় ইসরায়েল। তেল আবিবের ধারণা পাল্টে দিয়ে ইসরায়েলের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরানও। মিসাইল বৃষ্টিতে নাস্তানাবুদ হয়ে আমেরিকার দ্বারস্থ হয় ইসরায়েল। ইরানকে দমাতে দেশটির গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হয়ে হামলা চালায় মার্কিন সেনারা। তাদেরও উচিত জবাব দেয় ইরান। কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানি বাহিনী। পরে প্রস্তাব আসে যুদ্ধবিরতির। টানা 12 দিনের যুদ্ধের পর থামে দুদেশের সংঘর্ষ। যুদ্ধবিরতির পর থেকে ওই 12 দিনের যুদ্ধকে সাফল্য হিসেবে দেখছে নেতানিয়াহুর ইসরায়েল। দেশটির নেতারা বলছেন, ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা, প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা এবং যুক্তরাষ্ট্রকে পারমাণবিক স্থাপনায় হামলার জন্য রাজি করানো সবই ছিল যুদ্ধের অর্জন। ইরানও দাবি করেছে তারাই জিতেছে এই যুদ্ধ। দুদেশের এই বাকযুদ্ধের মধ্যে নতুন পরিকল্পনার কথা জানিয়েছে তেল আবিব। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি গ্যাসের প্যাডেল থেকে পা সরানোর কোনো ইচ্ছা রাখেন না। অর্থাৎ তিনি আবারও হামলার প্রস্তুতি নিচ্ছেন। আল জাজিরাকে দেয়া একাধিক বিশ্লেষকের মত অনুসারে ইসরায়েল বর্তমানে সেই সুযোগ খুঁজছে, যার মাধ্যমে ইরানকে আরো দুর্বল করা যাবে কিংবা শাসকদের ক্ষমতাচ্যুত করা যাবে। তবে এই ধরনের অভিযান চালাতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছ থেকে তা সহজে মিলবে না বলেই মনে করছেন অনেকে। 12 দিনের যুদ্ধ নিয়ে ইসরায়েলের দাবি করেছিল এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। যদিও তেহরান দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্যে। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, তারা ইসরায়েলের যে কোনো নতুন সামরিক অভিযানের জন্য প্রস্তুত। তাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের ভেতরে গভীরভাবে আঘাত হানতে সক্ষম। 2023 সালে 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গোয়েন্দা তথ্য বিশ্লেষণে ঘাটতি সামনে আসায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা আমান এই সংস্কারের অংশ হিসেবে এখন থেকে সব গোয়েন্দা সদস্যের জন্য আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতি বিষয়ক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। জেরুজালেম পোস্টের এক খবরে বলা হয়, আইডিএফ এর বরাত দিয়ে জিউইশ নিউজ সিন্ডিকেট বা জেএনএস জানিয়েছে, শুধু মাঠ পর্যায়ের গোয়েন্দাই নয়, যেসব সদস্য সাধারণ প্রযুক্তিগত বা লজিস্টিক দায়িত্বে থাকেন তাদেরও এই প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। আমানের প্রধান মেজর জেনারেল শলোমি বিল্ডার নতুন এই নির্দেশনা দিয়েছেন। তার নেতৃত্বে গোয়েন্দা শাখার মৌলিক কাঠামোয় এই সংস্কার হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের মধ্যে 100% গোয়েন্দা সদস্য ইসলামী অধ্যয়নের প্রশিক্ষণ পাবেন। পাশাপাশি 50% সদস্যকে আরবি ভাষায় দক্ষ করে তোলা হবে। জেএনএস এর খবরে আরো বলা হয়, প্রতিটি ব্রিগেড ও ডিভিশন পর্যায়ের গোয়েন্দা অফিসারকে আরব বিশ্ব সম্পর্কে গভীর জ্ঞান ও আরবি ভাষায় দক্ষতা অর্জন বাধ্যতামূলক করা হয়েছে। এই প্রশিক্ষণ নিয়োগ পূর্ব প্রোগ্রাম থেকে শুরু করে সিনিয়র অফিসার কোর্স পর্যন্ত সব পর্যায়ে অন্তর্ভুক্ত থাকবে। আরবি ও ইসলামী সংস্কৃতির প্রশিক্ষণের জন্য একটি নতুন বিভাগ খোলারও সিদ্ধান্ত হয়েছে। এই বিভাগে হুতি ও ইরাকি উপভাষার উপর বিশেষ কোর্স চালু করা হবে। এই অঞ্চলের ভাষাগত বৈচিত্র্য ও স্থানিক উচ্চারণ বোঝার জন্য সংশ্লিষ্ট সম্প্রদায় থেকে প্রশিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি চাইছে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ধারণা, সব জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল কি করবে তা নিয়ে আতঙ্কে আছে হামাস। ট্রাম্প গতকাল শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এসব বিষয়ে কথা বলেন। এদিন তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনই যুদ্ধ পুরোপুরি থামাতে চাইছে না। তারা শুধু অল্প সময়ের জন্য যুদ্ধ বন্ধ করতে চাইছে, যেন ইসরায়েলি জিম্মিদের গাজা থেকে মুক্ত করা যায়। ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা চূড়ান্ত ধাপে জিম্মি মুক্তির অপেক্ষায় আছি। আর তারা জানে সর্বশেষ বন্দী ছাড়া হলে এরপর কি হতে পারে। মূলত সে কারণেই তারা আসলে চুক্তি করতে চায়নি। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার জন্য হামাসকেই দায়ী করেছেন ট্রাম্প। তিনি বলেন, হামাসকে এখন খুঁজে খুঁজে বের করা হবে। ট্রাম্প আরও বলেন, হামাস সত্যিকার অর্থে কোনো চুক্তি করতে চায়নি। আমি মনে করি তারা মরতে চায়।
অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় আগ্রাসনের ২১ মাসেরও বেশি সময় পার হয়েছে। গাজাবাসীর মতোই স্থানীয় সাংবাদিকরা আগ্রাসনের জেরে দুর্ভোগের চ্যালেঞ্জ নিয়েই সংবাদ দিয়ে যাচ্ছেন। ইসরায়েলের সর্বাত্মক অবরোধের জেরে চলমান দুর্ভিক্ষে গাজাবাসীর মতোই খাবারের জন্য লড়ছেন তারা। গাজার সংবাদ সংগ্রহের জন্য বিবিসি নির্ভর করে এমন ৩ জন বিশ্বস্ত ফ্রিল্যান্স সাংবাদিক জানিয়েছেন খাবারের জন্য পরিবারের সদস্যদের নিয়ে কিভাবে তাদের লড়াই করতে হচ্ছে এবং ১ বা ২ দিনও না খেয়ে পার করতে হচ্ছে। তাদের সবার ক্যামেরা চলছে, বিবিসির জন্য গুরুত্বপূর্ণ ভিডিও পাঠাচ্ছেন তারা। এমনকি যেদিন তাদের কাছের কোনো স্বজন মারা গেছেন সেদিনও তারা কাজ থামাননি। নিজেদের ঘর হারিয়েছেন কিংবা ইসরায়েলি সেনা অভিযানের সময় পরিবারের সঙ্গে পালাতে বাধ্য হয়েছেন। তারপরও তাদের কাজ ছিল চলমান। এক সাংবাদিক রিপোর্টিং চলাকালে বোমা হামলায় মারাত্মক আহত হয়েছিলেন, কিন্তু তার কাছে জীবনের সবচেয়ে সংকটময় পরিস্থিতি মনে হচ্ছে এখন। তিনি বলেন, আমার জন্মের পর থেকে এটাই আমার জন্য সবচেয়ে কঠিন সময়। আমাদের এখন বিশাল কষ্ট আর অভাবের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বিবিসির সবচেয়ে কনিষ্ঠ সহকর্মী যিনি দক্ষিণ গাজায় থাকেন, তিনি তার মা বাবা ও ভাই বোনদের মধ্যে একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তিনি বলেন, আমি সারাক্ষণ ভাবি কিভাবে পরিবারের জন্য খাবার জোগাড় করব। আমার ছোট বোন, ওর বয়স ১৩ বছর, বারবার খাবার আর পানি চায়, কিন্তু আমরা কিছুই দিতে পারি না। যেটুকু পানি পাই সেটুকুও দূষিত। গাজা শহরে কাজ করা আরেক সাংবাদিক বলেন, আমার সবসময় খুব ক্লান্ত লাগে আর একেবারে নিস্তেজ লাগে, এমনকি মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। তিনি জানান গত ২১ মাসের যুদ্ধে তিনি ৩০ কেজি ওজন হারিয়েছেন। এদিকে গাজা জুড়ে সাংবাদিকদের মানবিক দুর্দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স, এএফপি, এপি ও বিবিসি। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সংবাদ মাধ্যমগুলো বলেছে, গাজার সাংবাদিকদের অবস্থা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার চাকরি ছেড়েছেন ২০% কর্মী। দ্রুতই তারা সংস্থাটি থেকে বিদায় নিতে যাচ্ছেন। শুক্রবার নাসার এক মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানান। অন্তত ৩,৮৭০ কর্মী নাসা ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে মুখপাত্র বলেছেন, এ সংখ্যা আগামী কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে পরিবর্তিত হতে পারে। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত নাসার প্রায় $১২ কোটি অনুদান বাতিল করা হয়েছে। হোয়াইট হাউস আগামী বছরের জন্য সংস্থাটির মোট বাজেটের ১/৪ কমানোর প্রস্তাব দিয়েছে। আন্তর্জাতিক অনেক মহাকাশ মিশন বাতিল করা হয়েছে এবং ২০২৬ সালে নাসার বিজ্ঞান বাজেটের প্রায় অর্ধেক কাটা পড়ার আশঙ্কা রয়েছে। দর্শক, আজকের বিশ্বের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আরেকটি আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।